শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড। ডেথ রেফারেন্স শুনানির জন্য হাইকোর্টের বিশেষ বেঞ্চ গঠন, রোববার থেকে কার্যক্রম শুরু। গৌরবের 16 পেরিয়ে 17তে এটিএন নিউজ। অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরের সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ নাসি সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত সংবাদ। ঢাকার পল্লবীতে ধর্ষণের পর শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিন চাঞ্চল্যকর এই ঘটনার মাত্র 19 দিনের মাথায় রায় ঘোষণা করলেন। এত কম সময়ে রায় এ ধরনের মামলার ক্ষেত্রে রেকর্ড। এদিকে প্রধান বিচারপতি রামিসা হত্যা সহ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাগুলোর ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য বিশেষ বেঞ্চ গঠন করে দিয়েছেন রামিসা হত্যা মামলার রায় হওয়ার পরপরই। বিষয়টি নিশ্চিত করে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, এই হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য স্পেশাল প্রসিকিউশন টিম গঠন করা হয়েছে। আগামী রোববার থেকে কার্যক্রম শুরু হবে। বেলা 11টার দিকে সংক্ষিপ্ত রায় ঘোষণা শুরু করে আসামিদের মৃত্যুদণ্ড দিয়ে 11টা 37 মিনিটের রায় দেওয়া শেষ করেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল আসামি মোহাম্মদ সোহেল রানা এবং স্বপ্না খাতুনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। একই সাথে আসামি মোহাম্মদ সোহেল রানাকে 5 লক্ষ টাকা জরিমানা এবং স্বপ্না খাতুনকে 2 লক্ষ টাকা জরিমানা প্রদানের আদেশ দিয়েছেন। আমি ন্যায় বিচার পেয়েছি, যেহেতু সে নিজে আত্মস্বীকৃত, সুতরাং সে অপরাধী বিচার পেয়েছে, আমি সন্তুষ্ট। সরকার একটা মেসেজ দিতে চায় রাষ্ট্রের কাছে, সমাজের কাছে, মানুষের কাছে, সেটা হচ্ছে অপরাধী অপরাধ করে পার পাবে না এবং এদের নৃশংস কোনো ঘটনা যেন পুনরাবৃত্তি এই দেশে না ঘটে। শিশু রামিসা হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য হাইকোর্টের বিশেষ বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী। নিম্ন আদালত এই মামলার রায় ঘোষণার পরেই প্রধান বিচারপতি এই বেঞ্চ গঠন করে দেন। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, আগামী 14 জুন থেকে এই বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হবে। রোববার দুপুরে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের এসব জানান অ্যাটর্নি জেনারেল। তিনি জানান, রাষ্ট্রপক্ষ থেকে এই মামলার কাজের জন্য এরই মধ্যে বিশেষ প্রসিকিউশন টিমও তৈরি করেছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। সুপ্রিম কোর্ট রামিসা ধর্ষণ ও হত্যা মামলাকে অগ্রাধিকার দিয়ে শুনানি করলে আগামী 3 মাসের মধ্যে রায় কার্যকর করা সম্ভব বলে প্রত্যাশা করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। আমার প্রত্যাশা আগামী 3 মাসের মধ্যে করা সম্ভব, যদি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এটাকে প্রায়োরিটি দিয়ে শুনানি করেন। গৌরবের 16 পেরিয়ে 17ই যাত্রা শুরু করল দেশের প্রথম 24 ঘন্টার সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ এই লগ্নে অগণিত দর্শক, সম্মানিত বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটর সহ শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা। এটিএন নিউজের 16তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সপ্তদশ বর্ষে পদার্পণ। পারিবারিক বন্ধনে সম্প্রচারে থাকা দেশের প্রথম সংবাদভিত্তিক চ্যানেল এটিএন নিউজের বড় শক্তি বলে মন্তব্য করেছেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। সকালে এটিএন নিউজের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে তিনি এই মন্তব্য করেন। কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের উদ্বোধন করে ডক্টর মাহফুজুর রহমান বলেন, 16 বছর পেরিয়ে 17তে পদার্পণের এই সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের চেষ্টা যেমন ছিল,
তেমনি ছিল সাধারণ মানুষের চ্যানেল হয়ে ওঠার আন্তরিক প্রয়াস। আগামীর পথ চলাতেও দর্শকদের ভালোবাসা নিয়েই এগিয়ে যাবে বলেও প্রত্যাশা তার। অনুষ্ঠানে এটিএন বাংলা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে আসেন অতিথিরা। আন্তরিক শুভেচ্ছা বার্তা জানান এটিএন নিউজের পরিচালক, সাংবাদিক, কলাকুশলী সহ সকল গণমাধ্যম কর্মীদের। এ সময় আবারও দেশের স্যাটেলাইট চ্যানেলগুলোর টিকে থাকার স্বার্থে পে চ্যানেল প্রতিষ্ঠায় উদ্যোগী হতে সরকারের কাছে দাবি জানান এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। পে চ্যানেল ছাড়া আমরা মনে হয় না আমরা চ্যানেল চালাতে পারবো, কারণ চ্যানেলের যা ব্যয়বহুল, এটা একটা ব্যয়বহুল প্রতিষ্ঠান। এটা চালাতে হলে কিছু নানা দিক থেকে নানাভাবে ইনকাম যদি না করা যায় তাহলে চ্যানেল চালানো খুব মুশকিল। তো সেই হিসাবে আমি আশা করব যে যারা কেবল অপারেটর আছে তাদেরকেও বলবো যে আপনারা সরকারকে সহযোগিতা করে এই চ্যানেলটাকে পে চ্যানেলে উন্নতি করতে পারলে আমার মনে হয় খুব ভালো হবে, আর আমরা খুব স্বচ্ছন্দে চলতে পারবো। একটি স্ক্রিনে ২৪ ঘন্টা ভেসে ওঠে দেশ বিদেশের স্পন্দন। রোদ, বৃষ্টি, ঝড় ঝঞ্ঝা, দিন কিংবা গভীর রাত, সবার আগে সব খবর পৌঁছে দিতে নিরন্তর চেষ্টা এক ঝাঁক গণমাধ্যম কর্মীর। সত্যের সন্ধানে আপোষহীন এই পথযাত্রার ১৬ বছর পূর্ণ করল এটিএন নিউজ। ২০১০ সালের ৭ জুন আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। গৌরবের ১৬ বছরের প্রাপ্তি আর অভিজ্ঞতাকে সঙ্গী করে আগামী দিনেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের প্রত্যয় এটিএন নিউজের। সময়ের ঘড়িতে আরও একটি বছরের পালক পূর্ণ হলো ১.৫ দশকেরও বেশি সময়ের এক গৌরবময় অভিযাত্রা। দেখছেন এটিএন নিউজ, আমন্ত্রণ বেলা ৩টার নিউজ আওয়ারে। বাংলার ২৪ ঘন্টা এই মূলমন্ত্র বুকে ধারণ করে ২০১০ সালের ৭ই জুন যে যাত্রা শুরু হয়েছিল, আজ তা পূর্ণ করল সফলতার ১৬ বছর। বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের দিক নির্দেশনায় কোটি মানুষের আস্থার ঠিকানায় পরিণত হওয়া দেশের অন্যতম শীর্ষ সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। বস্তুনিষ্ঠ, আপোষহীন আর পেশাদারিত্বের অনন্য মেলবন্ধনে কেটেছে এই ১৬টি বছর। জন্মলগ্ন থেকেই দেশের ক্রান্তিকাল, রাজনৈতিক উত্থান পতন আর গণমানুষের অধিকার আদায়ের লড়াইয়ে এটিএন নিউজ থেকেছে প্রথম সারিতে। বাংলার ২৪ ঘন্টা কেবল একটি স্লোগান নয়, এটি হয়ে উঠেছে কোটি দর্শকের আস্থার প্রতীক। শুধু গতানুগতিক সংবাদই নয়, রাজনীতি, অর্থনীতি, বিনোদন কিংবা খেলার মাঠ, সবখানেই ছিল এটিএন নিউজের দ্রুততম উপস্থিতি। বিশ্লেষণধর্মী টকশো আর গভীর অনুসন্ধানী প্রতিবেদন দিয়ে এটিএন নিউজ হতে চেয়েছে সাধারণ মানুষের কণ্ঠস্বর। গত কিছুদিন ধরে জ্বালানি তেলের তীব্র সংকট, কিন্তু এই বিষয়টি কিভাবে দেখছেন এ নিয়ে শুনবো সাধারণ মানুষের ভাবনা। ১৬ বছরের দীর্ঘ এই পথচলা সহজ নয়। বাধা এসেছে নানা প্রতিকূলতা ও চড়াই উতরায়েও সত্য প্রকাশের প্রশ্নে দেশের স্বার্থে কখনোই পিছু হটেনি এটিএন নিউজের এক ঝাঁক তরুণ ও অভিজ্ঞ সংবাদকর্মী। এটিএন নিউজ সত্য সবসময় প্রকাশ করে থাকে। এটিএন নিউজ সবসময় গরিব মানুষের হয়ে কথা বলে। এটিএন নিউজ আমরা দীর্ঘদিন ধরে দেখি। এটিএন নিউজ ভালো সংবাদ প্রচার করে, মানুষের হক কথা বলে। এটিএন নিউজ আমাদের কথাই বলে সবসময়। আমরা এটিএন নিউজকে ভালোবাসি, আমরা খবর শুনি। গৌরবের ১৬ বছরের প্রাপ্তিকে সঙ্গী করে ১৭ বছরের নতুন ভোরে পা রেখেছে এটিএন নিউজ। নতুন চ্যালেঞ্জ, সত্যের পক্ষে এই পথচলা অব্যাহত থাকবে। ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এটাই হোক প্রত্যাশা। রেজন ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। দেশের খবরে সময় হলো একটা বিরতি নেবার, ফিরছে কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন দেশের খবর। ৬ দফা দাবিতে বাংলাদেশ সমন্বিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন দেশের বিভিন্ন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় প্রশাসনিক ভবনের পাশে অবস্থান নেন আন্দোলনকারীরা। এরপর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা। অন্যদিকে একই দাবিতে কর্মবিরতি শুরু করেছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এতে সকাল থেকে হাসপাতালে চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। দর্শক, ভারতের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ এর মাধ্যমে অবৈধভাবে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। আরও বিস্তারিত জানাতে ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্তের সামনে থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম এস আমাদ। এম এস আমাদ, আপনাকে আবারও স্বাগত। তখন জানাচ্ছিলেন কিভাবে আসলে পুশিনের ঘটনাটি কখন ঘটেছে, কিভাবে ঘটেছে, এখন একটু জানতে চাইবো সেখানকার এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? বাবলি, ভারতের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ এক পাশে 6 জন রয়েছেন দাঁড়িয়ে, আরেক পাশে বাংলাদেশে বর্ডার বাংলাদেশের যারা বিজিবি রয়েছেন তারা অপর প্রান্তে 6 জন দাঁড়িয়ে রয়েছেন। ঠিক মাঝখানে 11 জন মানবেতর অবস্থানে দাঁড়িয়ে রয়েছেন, অর্থাৎ দুই পারের ঠিক মাঝখানে যেন মানবতা ঝুলে রয়েছে, অর্থাৎ মানবিকতা বা মানবতা ঝুলে রয়েছে। তার মধ্যে একজন গর্ভবতী নারী রয়েছেন, 4 জন শিশু রয়েছেন, একজন ষাটোর্ধ্ব পুরুষ রয়েছেন, সব মিলিয়ে 11 জন। তপ্ত এই দুপুরে 37 থেকে 38-39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তারা প্রায় 38 ঘন্টা ধরে সেখানে অবস্থান করছেন। এমনিতে যে পরিমাণ বেলা 2-3 দিন থেকে আমরা দেখেছি তপ্ত যে তাপপ্রবাহ হওয়ার কারণে ঘরের বাইরে যাওয়াই সেখানে সাধারণ মানুষের নাভিশ্বাস হয়ে উঠে দাঁড়িয়েছে। সেখানে 38 ঘন্টা ধরে এই মানবেতর জীবনযাপন দুই প্রান্তের দুই সরকারের সীমান্ত রক্ষাকারী বাহিনীরা তারা পাহারা দিচ্ছেন। মাঝখানে তাদেরকে মানবিকতা ঝুলিয়ে রাখা হয়েছে। যারা সেখানে রয়েছে, গতকালকে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছিল, তারা জানিয়েছেন ঈদের আরো 2 দিন আগে তাদেরকে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী আটক করে গত 5 জুন রাতে তাদেরকে অবৈধভাবে পুশিন করবার চেষ্টা করে এবং সেটি সফলভাবে যারা বর্ডার বাংলাদেশ বিজিবি রয়েছেন তারা প্রতিহত করে এবং প্রতিহত করবার পরে এখন নো ম্যানস লাইন যে রয়েছে, অর্থাৎ জিরো লাইনে তারা রয়েছেন এবং এই তপ্ত দুপুরবেলা তারা কোনো ধরনের খাবার পাচ্ছে না এবং আমরা দূর থেকে একটু দেখবার চেষ্টা করছি, তারা একটু পর পর শুধু তারা পানি খাচ্ছে এবং তারা যেখানে বসে রয়েছেন কেউ মাথায় কাপড় দেওয়ার চেষ্টা করছেন, ছোট বাচ্চাদের ছোট করে একটা কাপড় মুড়িয়ে তাদেরকে কিছুটা যাতে করে রোদের যে তপ্ত যে তাপপ্রবাহ সেটি যাতে করে কম লাগে সেখানে তাদের সেভাবে রাখা হয়েছে। সব মিলিয়ে একদম প্রচন্ড রকমের স্বাস্থ্য ঝুঁকি আমরা সেখানে লক্ষ্য করছি এবং আমরা বিজিবির যে কমান্ডার রয়েছেন তার সঙ্গে আমাদের কথা হচ্ছে, তারা একাধিকবার বলছেন বিএসএফ এর সঙ্গে তারা কথা বলেছেন, কিন্তু কোনোভাবেই ভারত সরকারি যে বিএসএফ তারা তাদেরকে পুশব্যাক করতে চায় না এবং যদিও তারা অবৈধভাবে এবং বেআইনিভাবে এই পুশিন করছে, বাংলাদেশের যারা বিজেপির কর্মকর্তারা রয়েছেন তারা বলছে খুব শিগগিরই এই মানবেতর জীবনযাপন থেকে 11 জন মানুষ ভালো স্বাভাবিকভাবে ফিরতে পারবেন এবং ভারত সরকার এই বিষয় নিয়ে টানাপোড়েন এবং জটিলতা বাদ দিয়ে তাদের প্রতি সদয় হবেন। বাবলি, সামাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঠাকুরগাঁওর মশালগাঁও সীমান্ত সামনে থেকে যুক্ত ছিলেন ঠাকুরগাঁও প্রতিনিধি এম এস আমাদ। যাচ্ছি পরের সংবাদে। সীমান্ত দিয়ে পুশিন ঠেকাতে যশোরের বেনাপোল সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি। বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত এলাকা থেকে বিস্তারিত জানিয়েছেন বেনাপোল প্রতিনিধি আহমদ আলী শাহিন। সীমান্ত এলাকায় অবৈধ পুশিন প্রতিরোধে যশোরের বেনাপোল সীমান্তের টহল ও নজরদারি জোরদার করেছে বিজিপি সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি নিয়মিত টহল ও কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে সীমান্তবর্তী বিভিন্ন বিওপি এলাকায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। সাম্প্রতিক সময় সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার আশঙ্কার প্রেক্ষাপটে বেনাপোল সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে এবং স্থানীয় জনসাধারণের সহযোগিতায় যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্ত দিয়ে ভারতের বিএসএফ বাহিনীর পুশিনের চেষ্টা প্রতিহত করতে সীমান্ত এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। আহমদ আলী শাহিন, এটিএন নিউজ, বেনাপোল, যশোর। সময় হলো একটা বিরতি নেবার, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন।
স্বাগত আরও একবার, দেখছেন দেশের খবর। লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলামকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ সকালে তাদের মরদেহ বাড়িতে পৌঁছলে এলাকায় নেমে আসে শোকের ছায়া। সাতক্ষীরা থেকে এম জিল্লুর রহমানের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। এবছরের 25 ফেব্রুয়ারি সাতক্ষীরা সদরের ভালুকাচাঁদপুরের শফিকুল ইসলাম ও আশাশুনির কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলাম লেবাননে যান। 3 মাস পেরোনোর আগে ফিরে এলেন তারা, তবে নিথর দেহে। রবিবার সকাল 10:30টার দিকে নিজ নিজ বাড়িতে পৌঁছায় তাদের মরদেহ। বাদ জোহর জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরিবারের সচ্ছলতা ফেরাতে লেবাননে যান সাতক্ষীরার যুবক শফিকুল ও নাহিদুল। যেতে তাদের খরচ হয় 7 থেকে 8 লাখ টাকা, যার প্রায় পুরোটাই ঋণ করে আনা। তাদের ঘিরে স্বপ্ন বুনছিল পরিবার দুটি। গত 11 মে স্বজনদের কাছে আসে মর্মান্তিক সংবাদ। লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত হয়েছেন শফিকুল ও নাহিদুল ইসলাম। ভিডিও কলে সবাইকে দেখায় যে কাকা এই যে পাশে থেকে বোম পড়তিছে, এই লোক মরতিছে, আমি তো ভয়ের ভিতরে আছি। তো আর কি সেখান থেকে মানে 4 থেকে 5 ঘন্টা যাওয়ার পরে আমরা শুনি সেও মারা গেছে। শফিকুল ইসলাম ছিলেন বাবা মায়ের একমাত্র ছেলে। 2 মেয়ের জনক তিনি। বাবা মা অসুস্থ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটির মৃত্যুতে 2 মেয়ের পড়াশোনা ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে। আমার দুটো মেয়ে, দেখো এই সংসারে কোনো কাজ করার মানুষ নেই, শ্বশুর শাশুড়ি চলতে পারে না। মানবিক সহায়তা নিয়ে অসহায় পরিবার দুটির পাশে দাঁড়াবে সরকার, প্রত্যাশা এলাকাবাসীর। তার 2 কন্যা সন্তান আছে, স্ত্রী আছে, বুড়ো বয়স্ক মা বাবা আছে, তাদের পাশে যেন গভর্নমেন্ট দাঁড়ায়, একটু সাহায্য করেন। নিহত শফিকুল ও নাহিদুলের পরিবারকে সরকারি সহায়তার কথা জানান এই কর্মকর্তা। ওনার লাশ এয়ারপোর্টে আসার পরে ওনারা প্রাথমিকভাবে 35,000 টাকার একটা চেক পেয়েছে। পরবর্তীতে উনি বৈধভাবে দেশের বাইরে যাওয়ায় উনি এককালীন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 3 লক্ষ টাকা আর্থিক অনুদান এবং জীবন বীমার কাছ থেকে 10 লক্ষ টাকা পাবেন, এবং পুরো টাকার প্রসেসটা হবে আমাদের অফিস থেকে। তুনাসিনা তনু, ডেস্ক রিপোর্ট, ETN নিউজ। শেষ হয়ে গেল হযরত খান জাহান আলীর মাজারের কুমির অধ্যায়। কয়েকটি দুর্ঘটনা, সবশেষ কুমিরের আক্রমণে ফাতেমা নামের 8 বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুতে নতুন করে আলোচনায় আসে খান জাহানের কুমির। অবশেষে ভক্ত দর্শনার্থীর নিরাপত্তায় সরিয়ে নেওয়া হয়েছে দিঘির একমাত্র কুমিরটিকে। দর্শনার্থীরা সাধুবাদ জানালেও ক্ষুব্ধ মাজারের খাদেমরা। বিস্তারিত জানাইছেন বাগেরহাট প্রতিনিধি আমিরুল হক বাবু। প্রায় 650 বছর আগে সুপেয় পানির চাহিদা মেটাতে মাজারের সামনে এই দিঘি খনন করেন হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি। পানির সুরক্ষায় দিঘিতে ছাড়েন 2টো কুমির। পুরুষটার নাম রাখেন তিনি কালাপাহাড় ও স্ত্রী কুমিরটির নাম ধলাপাহাড়। তাদের নিয়ে ছড়িয়ে আছে অনেক কিংবদন্তি। মনোবাসনা পূরণে তাদের উদ্দেশ্যে মানত করতেন মাজার ভক্ত ও দর্শনার্থীরা, স্পর্শ করে শান্তি পেতেন। ধলাপাহাড় বেশ কয়েকবার ডিম দিলেও বাচ্চা ফোটেনি। ঐতিহ্য রক্ষায় 2005 সালে ভারত থেকে 6টি মাদ্রাজি মিঠা পানির কুমির এনে দিঘিতে ছাড়া হয়, কিন্তু একে একে মারা যায় তার 4টি। বয়স্ক কালাপাহাড় মারা যায় একটি মাদ্রাজি কুমিরের আক্রমণে। ধলাপাহাড় নামের নারী কুমিরটির মৃত্যু হলে সমাপ্তি হয় 100 বছরের ঐতিহ্যের। আক্রমণাত্মক আচরণের জন্য শেষ নারী কুমিরটিকেও গত 3 জুন সরিয়ে নেওয়া হলো পুকুর থেকে। কুমির শূন্য পুকুরে এখন নির্ভয়ে পানিতে নামছেন ভক্তরা। কুমির থাকা না থাকা এটা আসলে কোনো ম্যাটার না আমার কাছে মনে হয়। মানুষ আসে খান জাহানের মাজারকে দেখতে। এটা সরিয়ে নেওয়ার জন্য উদ্যোগ নিছে, এটা স্বাগত জানাই। এই দিঘির যে সৌন্দর্য সেটা কুমির। তবে ঐতিহ্য টিকিয়ে রাখতে দিঘিতে কুমির সংরক্ষণের পক্ষে মত কারো কারো। কুমির তুলে নেয়ায় ক্ষোভ প্রকাশ করে ফিরিয়ে আনার দাবি মাজারের প্রধান খাদেমের। কুমিরটাকে একেবারে সরিয়ে দেওয়া, এটা আসলে আমাদের ঐতিহ্যের মানে মনে হয় না খুব একটা ভালো হচ্ছে। এইভাবে একদিনের ভিতর পুলিশ এসে আমাদের কুমিরটাকে এইভাবে এখানে নিয়ে যা, এটা আমি মনে করি অত্যন্ত ভালো কাজ হয়েছে বলে মনে করি না। কুমিরকে খাওয়ানোর জন্য ভক্তদের মানতের মুরগি ও ছাগল নিয়ে মাজারের এক শ্রেণীর মানুষ ব্যবসা ফেদে বসেছিলেন, এ অভিযোগ দীর্ঘদিনের। দিঘিতে কুমির না থাকলে বন্ধ হবে সেই বাণিজ্য। আর বর্তমানে যে কুমির রয়েছে
হত্যা কালা পাহাড় ধলা পাহাড়ের বংশধর নয়। যারা অনেকে আসে মুরগি দেয়, বিভিন্ন খাবার দেয়, এগুলো আসলে কুমির কতটুকু খায়? একটা পরিবেশ হয়েছে যে না, এখন আর কুমিরের ভয় নাই। তবে নিরাপত্তার ব্যবস্থা করতে পারলে আবারও কুমিরকে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। তো মানুষের জীবন এবং নিরাপত্তা সেটি আমাদের সর্বাগ্রে বিবেচ্য, কাজেই এটি পর্যটকদের যেন ঝুঁকির কারণ না হয় সেই কারণে আমরা সকলের সম্মতিতে কুমিরটিকে আমরা স্থানান্তর করেছি। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আসছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব ফিফা বিশ্বকাপ। এরই মাঝে উৎসবে মেতে উঠেছেন ফুটবল প্রেমীরা। ব্রাজিল ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে সকালে শরীয়তপুর জেলায় বাইক শোডাউন করেছেন ব্রাজিল সমর্থকরা। প্রতিনিধিদের পাঠানো ছবিতে দেখে নেব তারই কিছু অংশ। এই ছিল দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।